আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকেই শুনছেন আপনাদের সকলকেই জানাচ্ছি ভূত এফএম বিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছেন, নিরাপদে আছেন। প্রিয় দর্শক, আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আরো একটি নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদেরকে এক অন্যরকম ভয়ের শিহরণ দেবে। তো আর কথা না বাড়িয়ে চলেন ঘটনা শুরু করি। আজকে যে ঘটনাটা শেয়ার করব, এই ঘটনাটা আমি আমার নানার কাছ থেকে শুনেছি। এই ঘটনাটার সময়কাল আনুমানিক 1980 কি 82 সালের মাঝামাঝি। বলে রাখা ভালো, আমার নানা উনি একজন পেশায় কৃষক ছিলেন। উনি সারাদিন কৃষি কাজ করতেন, নিজের জমিতে বা অন্যের জমিতে। তো এইভাবেই উনি দিন পার করতেন। আর মাঝে মাঝে উনি রাতে মাছ ধরতে বের হতেন। দেখা গেছে বর্ষার মৌসুমে তো কারেন্ট জাল দিয়ে মাছ ধরতো, কিন্তু শুকনোর মৌসুমে নানা রাতে মাঝে মাঝে ঝাঁকি জাল নিয়ে বের হতেন। তো এমনই এক রাতে নানা বের হয়েছেন মাছ ধরতে। ওই দিন রাতটা ছিল একদম পূর্ণিমা রাত। তো নানা বিলের মধ্যে গেছেন। বিলের মাঝে কিন্তু আবার জমির ফাঁকে ফাঁকে ছোট বড় অনেক পুকুর থাকে। নানা মূলত সেই পুকুরের মাঝেই মাছ ধরবেন। ওই রাতটা জ্যোৎস্না রাত হলেও নানা সাথে করে একটা হারিকেন নিয়েছিলেন, যাতে করে যখন জালটা পুকুর থেকে উঠাবে উনি ভালোভাবে মাছগুলা তুলতে পারেন, এই জন্য আর কি। তো এমনিতে চাঁদের আলোয় পুরো পরিবেশ পরিষ্কার বোঝা যাচ্ছে। তো চাঁদের আলোয় উনি বিলের মাঝে গিয়ে এক পুকুর থেকে আরেক পুকুর মাছ ধরছেন। তো এইভাবে করতে করতে উনি একটা পর্যায়ে বিলের মাঝামাঝি ওইখানে একটা পুকুর আছে, ওই এলাকায় ওইটাকে ডাউকের পুকুর বলে। ওই ডাউকের পুকুরের কাছে চলে যান। তো ওই পুকুরে গিয়ে জাল ছুঁড়ে মারে। তখন নানা বুঝতে পারেন নানার জালের মধ্যে বড় একটা মাছ ধরা পড়ছে। কারণ যারা জাল ছুঁড়ে তারা বুঝতে পারে জালের মধ্যে বড় কোনো মাছ ধরা পড়লে ওই যে জালের যে দড়িটা ওইটা নড়াচড়া করে, তখন তারা বুঝতে পারে। তো এর মাঝে কিন্তু উনি আরো ছোট বড় অনেক পুকুরে মাছ ধরেছেন, ভালোই মাছ পেয়েছেন। সবগুলো ওই মাছের ডুলির মধ্যে রেখেছেন। তো আমার নানার আবার বিড়ি খাওয়ার অভ্যাস ছিল। এখন যেহেতু জালের মধ্যে একটা বড় মাছ ধরা পড়ছে, এই কারণে নানা কি করেন, জালটাকে এখন আর তুলবেন না, কিছুটা সময় দিবেন যাতে মাছটা কিছুটা দুর্বল হয়। তখন জালটা টেনে তুললে ওই মাছটা সহজেই উঠানো যাবে। তো এই চিন্তা করে নানা কি করলেন, ওই মাছের যেই ডুলিটা, এই ডুলিটা এবং হারিকেনটা ওই পুকুরের পাশে রেখে নানা একটা ওইখানে উঁচা একটা জায়গা ছিল, একটা ভিটের মতো, ওইখানে গিয়ে বসে বসে বিড়ি টানছিলেন। তো নানা বিড়ি টানছেন, প্রায় 5-10 মিনিট পার হয়ে গেছে। এর মাঝে নানা দেখতে পেলেন একটা ছায়া মূর্তি, মানে একটা মানুষের ছায়া মূর্তি ওই যেই মাছের ডুলিটা রেখেছে এইখানে এসেছে। তো নানা প্রথমে মনে করছে যে ওইখানে হয়তোবা অন্য কোনো মানুষ মাছ ধরতে বের হয়েছে, উনি হয়তোবা এই হারিকেনের টিমটিমে আলোয় দেখে এখানে এসেছেন, হয়তোবা কাউকে দেখছেন না, এই জন্য মাছের ডুলিটা দেখছেন কেমন মাছ পাইছে। অনেকে হয় না যে কৌতূহল বশত এক অন্যের মাছ দেখতে চায়, তো ওইটাই প্রথমে বুঝতে পারছেন। তো নানা দেখেন যে ওই লোকটা মাছের ডুলির কাছে গিয়ে বসছে আর ওঠে না। প্রায় 1-2 মিনিট হয়ে গেছে, আশেপাশে কোনো মানুষও নাই। তো ওই লোকটা তো উঠে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না। তখন নানার মনের মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়। এখানে বলে রাখি, আমার নানা কিন্তু অত্যন্ত সাহসী একজন লোক ছিলেন এবং একজন সুঠামদেহী লোক ছিলেন। যাই হোক, নানা ওই লোকটার কাছাকাছি যেতে থাকেন উঠে, যে লোকটা ওইখানে কি করে দেখি। তো নানা যখন কিছুটা কাছাকাছি যান তখন দেখতে পান যে লোকটা অনেক বৃদ্ধ লোক, এবং লোকটা নানার দিকে পিছন পিছন দিয়ে দেখেছে, মানে নানার দিকে ওই লোকটার পিঠ আর কি। নানা ওই লোকটার মুখ দেখতে পাচ্ছিলেন না, এবং পিছন দিক থেকে দেখেই নানা বুঝতে পারেন এটা একজন বৃদ্ধ, অনেক বৃদ্ধ একজন লোক। নানা তখন জিজ্ঞেস করে, কে ওইখানে, কে মাছ দেখে? তো এই কথা বলার পরে নানা লক্ষ্য করে যে ওই লোকটা কোনো ভ্রুক্ষেপ নাই, মানে যদি কেউ কাউকে ডাকে উনিও তো সাড়া দেবে, কিন্তু না, ওই লোকটার কোনো সাড়া নাই। নানা তখন আরো কাছে যায়, কাছে গিয়ে আবার জিজ্ঞেস করে, কেউ কথা কও না কে? এই কথা বলার পরে নানার দিকে ওই জিনিসটা, মানে ওই লোকটা তাকায়। আর তাকানোর পরেই এই যে তখন তো নানার দিকে পিছন ফিরেছিল, এখন নানার দিকে মুখ ফিরে তাকাইছেন। আর তখন এই হারিকেনের আলোয় বিদ্যুৎ চেহারাটা বুঝে যায়।
নানা দেখতে পান এই বৃদ্ধর চেহারার চামড়াগুলা ঝুলে পড়েছে এবং মাথাটা একদম টাক না, মানে অল্প কিছু চুল আছে আর পুরোটাই টাক, আর চামড়াগুলা কেমন ফ্যাকাশে শ্যাওলা রঙের, হারিকেনের আলোয় যতটুকু বুঝতে পারছেন। নানা আরো দেখেন যে এই বৃদ্ধর মুখের মধ্যে একটা মাছ, কাঁচা মাছ, এটা চাবায় চাবায় খাচ্ছে, আর নানার দিকে তাকানোর পরে হি হি করে একটা হাসি দেয়। এই হাসির শব্দে নানার বুকটা ধরাস করে ওঠে। তখন নানা তাড়াতাড়ি করে দোয়াতুরুদ পরে নিজের শরীরটাকে বন্ধ করে ফেলেন, এবং বন্ধ করার পরে নানা লক্ষ্য করেন যে ওই জিনিসটা এখনো ওই মাছগুলো চাবায় চাবায় খাচ্ছে, মানে এখন আবার ওই ডুলির থেকে মাছ নিয়ে খাচ্ছে। নানা তখন আবার জোরে ধমক দেন। ধমক দেওয়ার পরে ওই জিনিসটা নানার দিকে আবার তাকায়, আবার হি হি করে হাসে। এবার হি হি করে হেসে উঠে দাঁড়ায়, এবং উঠে দাঁড়ানোর পরে মুখে একটা মাছ থাকা অবস্থাতেই মনে হলো যেন সাই করে আকাশের দিকে এক লাফ দিল, এবং এক লাফ দেওয়ার পরে জিনিসটা যেন কোথায় চলে গেল নানা আর দেখতে পায় নাই। তখন নানা চিন্তা করেন, না এখানে আর মাছ ধরা হবে না, এখানে একটা বিপদ ঘটবে। তো এই চিন্তা করে পুকুরে ওই যে জালটা ফেলে রেখেছিলেন ওই জালটাকে টেনে তোলেন। নানা ওই জালটা পুকুর থেকে তোলার পরে দেখেন যে না, ওইখানে তো কোনো মাছই নেই, মানে বড় কোনো মাছ নাই, আছে দু একটা খলিশা মাছ আর কি, ছোট ছোট গুড়া মাছ, কিন্তু যে এরকম একটা বড় মাছ উনি মনে করছিলেন এটার ভিতর আছে, এই ধরনের কোনো মাছই নেই। নানা তখন বুঝতে পারেন এইটা ওই পিচাসটারই একটা ষড়যন্ত্র আর কি। নানা তখন ওইখান থেকে রওনা দেন। তো নানা বাড়ির দিকে ফিরছিলেন, বাড়ি ফিরতে ফিরতে সামনে আরো দু একটা পুকুর পড়ে। তো নানা চিন্তা করলেন এখন আগের থেকে এখন তো মাছ কমে গেছে, মানে ওই পিচাসটা অনেকগুলা মাছ খেয়ে ফেলছে। এই কারণে উনি ভাবেন যে আর দু একবার খেয়াও দিবেন, যদি আর কিছু মাছ পায় তাহলে একদিন সুন্দর মতন ওনার পরিবার চলে যাবে। তো এই চিন্তা করে উনি যাচ্ছেন। তো সামনে একটা পুকুর পড়ে, ওই পুকুরের মধ্যে আবার জাল খেয়াও দেয়। তো নানা জাল খেয়াও দিয়ে যখন জালটা উঠাবে তখন উনি একটা শব্দ শুনতে পান, ধূপ করে মনে হলো কিছু একটা পড়লো। এই শব্দ শুনতে পেয়ে উনি যখন নাকি ওই মাছের ঢুলিটার দিকে তাকান, এবং তাকানোর পর দেখতে পান মাছের ঢুলিটার কাছে একটা কালো রঙের বিড়াল ঘুরঘুর করছে। কারণ ওই মাছের ঢুলিটার কাছে হারিকেনটা জ্বালানো ছিল আর নানা একটু দূরে ছিল। তো নানা যখন এটা দেখতে পান তখন নানা মনে মনে ভাবেন যে ওই পিচাসটা আবার আসে, আজকে নানার পিছে ওই পিচাসটা রেখে গেছে। তো এই চিন্তা করে নানা কি করেন, ওই পুকুর পাড় থেকে একটা শামুকের খোসা নিয়ে মাছের যে ডুলিটা ছিল এই ডুলিটার ভিতরে রেখে দেন। এটা ওই গ্রামের একটা প্রচলিত টোটকা আর কি। এই শামুকের খোসাটা দিলে পিচাস, মাছকে কোনো পিচাস নাকি কাছাকাছি আসতে পারে না, কারণ এই শামুকটাকে নাকি পিচাস খুব ঘৃণা করে। তো এমনই আর কি নানা আমাকে বলেছেন। যাই হোক, এরপর নানা ওই পুকুর থেকে জালটা উঠানোর পরে আর কিছু মাছ পান, এবং নানা ভাবেন যে না আজকে আর মাছ ধরা হবে না, পিছনে খুব চিন লেগে গেছে, মাছ সব খেয়ে ফেলবে। এই চিন্তা করে নানা বাড়ির দিকে রওনা দেন। যখন নানা হাঁটতে থাকেন তখন নানা অনুভব করেন ওনার পিছনে পিছনে কিছু একটা হেঁটে হেঁটে আসছে। নানা পিছনের দিকে তাকায় না, কারণ হঠাৎ করে পিছনের দিকে তাকাতে নেই, গ্রামে প্রচলিত এটা। এই কারণে নানা পিছনের দিকে তাকায় দেখে না, নানা হাঁটতেই থাকে, বাড়ির কাছাকাছি চলে যায়, এখনো ওইটা পিছনে পিছনে আসতেই থাকে, আর পিছনে একটা গড়গড় গড়গড় টাইপের শব্দ হতে থাকে, কুকুর বা বিড়াল রেগে গেলে যেরকম শব্দ হয় না ওই রকম। যাই হোক, এই অবস্থাতেই নানা তখন বাড়ির কাছাকাছি চলে আসেন, এবং বাড়ির কাছাকাছি যখন চলে আসছেন তখন নানার বুকের মধ্যে সাহসটা বেড়ে যায়। তখন নানা ওই জিনিসটাকে, মানে ওই মাছ খেয়ে পিচাসটাকে উদ্দেশ্য করে বলেন যে তোর এত বড় সাহস, তুই মাছ খাইতে না পেরে আমার সাথে রাগ দেখাইতাছিস, তার আজকে তোর একদিন কি আমার একদিন। এই কথা বলে নানা ওই মাছ ধরার সরঞ্জাম গুলো একটা পাশে রেখে নানা কি করেন, ওই জিনিসটার উপর ঝাঁপায় পড়েন, মানে নানা ওই পিচাসের উপরে ঝাঁপায় পড়েন। মূলত আমরা শুনি পিচাস মানুষের উপর আক্রমণ করে এবং না মানুষকে ক্ষতি করতে উদ্যত হয়, কিন্তু এই জায়গায় আমার নানা ওই পিচাসটার উপরেই গিয়ে আক্রমণ শুরু করেন। নানা যখন আক্রমণ করেন তখন নানা বুঝতে পারেন যে এই জিনিসটার শরীর একদম পিছলা, মানে এই শোল মাছ, টাকি মাছ যেরকম পিছলা হয় এই ধরনের পিছলা। নানা ধরেন মনে হচ্ছে নানার শরীর থেকে অটোমেটিক এটা পিছলে আরেক দিকে সরে যায়। তখন নানা কি করেন যে ওইটার সাথে ধস্তাধস্তি করতে থাকেন। একটা পর্যায়ে নানা ওইটার সাথে পেরে ওঠেন না, নানার শরীরটা ক্লান্ত হয়ে যায়, ওইটা তো পিছলা, ধরতে গেলেই বাইরে হয়ে যায়, কিন্তু ওইটা নানার উপরে ভারী হয়ে পড়ে। একটা সময় যখন দেখে নানা পেরে উঠতেছেন না, তখন কি করেন যে ওই
পাশেই একটা মান্দার গাছ ছিল। মান্দার গাছ এটা কাঁটাযুক্ত একটা গাছ, এটার অন্য নাম জানি না। এই গাছ থেকে একটা থালা ভেঙে নেন। ওই নানার কাছে গামছা ছিল, এই গামছা দিয়ে থালাটাকে পেঁচান এবং ওইখানে ধরে থালাটা ভেঙে নেন এবং ওইটা দিয়ে ওই পিচাসটাকে আঘাত করেন। একটা দুইটা আঘাত করার পরে পিচাসটা দুর্বল হয়ে পড়েন, মাটিতে পড়ে যান। মাটিতে পড়ে যাওয়ার পর নানা কি করেন, ইচ্ছা মতো ওই থালাটা দিয়ে এই জিনিসটাকে পিটাতে থাকেন। ততক্ষণ পর্যন্ত পিটান যতক্ষণ পর্যন্ত নাকি ওইটা নড়াচড়া করছিল। একটা পর্যায়ে ওইটা নিস্তেজ হয়ে যায়, একদম আর নড়াচড়া নাই। তখন নানা কি করেন যে ওই বাকি সরঞ্জাম গুলা নিয়ে বাড়িতে যান। বাড়িতে যাওয়ার পর নানু যখন নানাকে দেখে তখন নানু তো হতবাক হয়ে যায়, এই কি অবস্থা, কাদা মাটি সারা শরীরে গায়ে লেগে আছে এবং নানার শরীর থেকে একটা বিচ্ছিরি আঁশটা, মানে কাঁচা মাছের একটা গন্ধ হয় না, দুর্গন্ধ, এই ধরনের একটা গন্ধ বের হচ্ছিল। নানু তখন নানাকে জিজ্ঞেস করেন যে কি অবস্থা। তখন নানুকে এখন কিছু বলবো না, তুমি একটু পানি গরম করো, পানি গরম করো, তারপরে তোমাকে সবকিছু খুলে বলতাছি। তখন নানি তাড়াতাড়ি করে পানি গরম করেন। নানা ওই রাতে গরম পানি দিয়ে গোসল করেন এবং প্রচলিত কিছু টোটকা আছে ওইগুলা করেন। এরপরে নানুর কাছে সমস্ত কিছু খুলে বলেন এবং পরের দিন সকালবেলা যখন ওই জায়গাতে যায়, যে জায়গায় ধস্তাধস্তি হয়েছিল, ওই জায়গাতে গিয়া দেখে একটা কাক মইরা পইরা আছে। তো এরপরে ওই কাকটাকে আইনা পরে নানি কি করছে, ওই কাকটাকে আবার আগুনে পুড়ে ফেলছে এবং এখানেই সমাপ্ত হয় এই ঘটনার। প্রিয় দর্শক, কেমন লাগলো আজকের এই এপিসোডটি জানাতে কিন্তু ভুলবেন না। জানাতে হলে নিচে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। আর হ্যাঁ, আপনার কাছেও যদি এরকম ভয়ঙ্কর ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে পাঠাতে ভুলবেন না। আমাদেরকে ঘটনা পাঠাতে পারবেন ইমেল আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে। ইমেলটি bhutfmbd0235@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা ঘটনা পাঠাতে পারবেন। আরো ঘটনা পাঠাতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। তো প্রিয় লিসেনার, এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। কারণ আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাহলে আমি অনেক দূর এগোতে পারবো এবং আপনাদেরকে একটা উপহার দিতে পারবো, অন্যরকম ভয়ের জগৎ। আমি চাই আপনাদেরকে নিয়ে এক নতুন ভয়ের জগতে হারিয়ে যেতে, যেখানে ক্ষণে ক্ষণে শিহরিত হব ভয়ের এক অন্যরকম অনুভূতিতে। তো আজকের মতো এ পর্যন্তই ছিল আজকের এই এপিসোড। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর হ্যাঁ, ভূত এফএম বিডির সাথেই থাকুন। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। আল্লাহ মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ভূত এফএম বিডির সাথেই রাখুক। আল্লাহ হাফেজ।